ঠিক আছে, চলো আলোচনা করলাম লিটারেরি টার্মস। লিটারেরি টার্মসে তাহলে পার্সোনা কি বুঝলাম? পার্সোনা মানে হলো ক্যারেক্টার। পার্সোনা মানে হলো ক্যারেক্টার। আচ্ছা, কোনো লেখক যদি একটা বই লিখছেন, সেখানে আমি করে লিখছে, ওটা কি ধরে নিতে হবে যে লেখকেই নিজে? না, দ্যাট ইজ পার্সোনা। দ্যাট ইজ পার্সোনা। লেখক একটা ব্যক্তি বানিয়েছেন, কাল্পনিক ব্যক্তি বানিয়েছেন, হতে পারে নিজের ব্যক্তিগত জীবন দ্বারা প্রভাবিত, বাট দ্যাট ইজ নট দ্য অথার। দিস ইজ কল্ড পার্সোনা। দিস ইজ কল্ড পার্সোনা। ওকে, ফাইন। এবারে হচ্ছে জেনরা। জেনরা মানে কি? ক্যাটাগরি। জেনরা মানে ক্যাটাগরি, টাইপ, তাই না? এগুলো হলো জেনরা। ঠিক কথা। বলো। আচ্ছা, পরের প্রশ্নে আসা যাক। পরের প্রশ্ন হচ্ছে জেনরা কোন দেশ থেকে বেরিয়েছে? এটা একটা ল্যাটিন শব্দ থেকে বেরিয়েছে, জেনস নাকি? আর এটা একটা মিডল ফ্রেঞ্চ থেকেও বার হয়েছে, এটা বলা যেতে পারে। ঠিক আছে, ঠিক। প্রশ্ন হচ্ছে অ্যারিস্টটল একজন মহান দার্শনিক ছিলেন। উনি বলেছিলেন, অ্যারিস্টটল বলেছিলেন, পুরো প্লেসগুলোকে, নাটকগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কি কি? ট্র্যাজেডি, কমেডি, স্যাটায়ার। ট্র্যাজেডি, কমেডি এবং স্যাটায়ার। খুব ভালো। অ্যারিস্টটল বলেছিলেন পুরো নাটকগুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা যায়, ট্র্যাজেডি, কমেডি এবং স্যাটায়ার। অলরাইট, মানে মিলনান্ত নাটক যেটা কমেডি, বিয়োগান্ত নাটক দ্যাট ইজ ট্র্যাজেডি, এবং স্যাটায়ার ব্যঙ্গাত্মক নাটক। বুঝতে পারলি কিনা? ঠিক, দ্যাটস ভেরি গুড। আচ্ছা, বলছে স্পা কি? SPA, স্পা কি? 3টা মহান দার্শনিককে মনে রাখার জন্য আমরা প্রথম অক্ষরগুলো নিয়ে নিই। সক্রেটিসের S, প্লেটোর P, অ্যারিস্টটলের A সমান হলো স্পা। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, স্পা। এটা কি বলা হচ্ছে? স্পা। দ্যাটস ভেরি গুড। তারপর বলছে শেক্সপিয়ারিয়ান ড্রামা বা এলিজাবেথিয়ান ড্রামা এবং গ্রিক ড্রামার মধ্যে মূল পার্থক্য কি? গ্রিক ড্রামা হচ্ছে বা ক্লাসিক্যাল ড্রামা, গ্রিক ড্রামাকে আবার ক্লাসিক্যাল ড্রামাও বলা হয়। বুঝতে পারলি কিনা? ক্লাসিক্যাল ড্রামাগুলো হচ্ছে ভাগ্য নির্ভর, অনেক বেশি ফেট ওরিয়েন্টেড। আর আর এলিজাবেথিয়ান ড্রামা যেগুলো, সেগুলো হচ্ছে ক্যারেক্টার ওরিয়েন্টেড, ভাগ্য নির্ভর ততটা নয়। মানে গ্রিক ড্রামাতে ক্যারেক্টার, প্রোটাগনিস্ট, প্রধান চরিত্র কষ্ট পাবে নিজের দোষ ছাড়াই, ভাগ্যটাই অমনি। কিন্তু এলিজাবেথিয়ান ড্রামাতে যে ক্যারেক্টারগুলো কষ্ট পাবে সেটা নিজের দোষে কষ্ট পাবে। অ্যাজ অ্যান এক্সাম্পল, উদাহরণ দিয়ে কেউ ক্লাসিফাই, মানে উদাহরণ দিয়ে এটাকে কেউ আরো পরিষ্কার বা ক্ল্যারিফাই করতে পারবে? ইদিপাস এবং ম্যাকবেথ। আমরা যদি ইদিপাস পড়ি, যেটা একটা ক্লাসিক্যাল ড্রামা বা গ্রিক ড্রামা, ওখানে ইদিপাসের ভাগ্যটাই অমনি। ইদিপাসের যখন জন্ম হচ্ছে তখনই বলে দেওয়া হচ্ছে দিস বয় উইল ম্যারি হিজ মাদার অ্যান্ড কিল হিজ ফাদার। রাইট? ইদিপাসকে এমনিই বলে দিচ্ছে প্রথমে। রাইট? তো ওর কোনো দোষই নেই ওখানে। হ্যাঁ, তুই বলতে পারিস হাবরিজ আছে, একটু অহংকার আছে, ইগো প্রবলেম আছে, কিন্তু সেটা তো প্রত্যেক মানুষেরই কম বেশি থাকে। ঠিক আছে, ওটা কমন ফিচার্স হিসাবে ধরে নে তুই। ইদিপাসের বেসিক্যালি মডার্ন দৃষ্টিকোণ থেকে কোনো দোষই নেই। বুঝতে পারলে? ইদিপাসের তাও সাফারিং হয়ে যাচ্ছে। এটা হলো ক্লাসিক্যাল ট্র্যাজেডি বা এটা হলো ক্লাসিক্যাল ড্রামা, গ্রিক ড্রামা। কিন্তু ম্যাকবেথের দোষ আছে, যেটা হচ্ছে এলিজাবেথিয়ান ড্রামা। ম্যাকবেথ অতি উচ্চাকাঙ্ক্ষার শিকার হচ্ছে। ও মহারাজ, এত ভালো মহারাজকে মেরে ফেলতে যাচ্ছে এবং তার জন্য তার পতনটা হচ্ছে। সো দিস ইজ ক্যারেক্টার ওরিয়েন্টেড। দিস ইজ ক্যারেক্টার ওরিয়েন্টেড। বুঝতে পারলি কিনা? আচ্ছা, তাহলে ক্যারেক্টার নির্ভরশীল থাকে, মানে দোষী থাকে এলিজাবেথিয়ানে। আর গ্রিসে ক্যারেক্টার কোনো দোষ থাকে না, তাও সাফারিং হয়। দ্যাটস ভেরি গুড। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। হোয়াট ইজ অ্যান ইমেজ? ইমেজ কাকে বলে? ইমেজ মিন্স পিকচার। ইমেজ মিন্স পিকচার। সাহিত্যে ইমেজ কাকে বলবো? হ্যাঁ, ছবি। ম্যাডাম, ছবি ঠিক বলছো, বাট ডেসক্রাইব বাই ওয়ার্ডস। ডেসক্রাইব বাই ওয়ার্ডস। ওখানে ছবি এঁকে দিলে হবে না। সাহিত্যে কথার মধ্যে দিয়ে তুমি যে চোখের মধ্যে একটা ছবি ভাসাতে পারো, তাহলে বলবো ইমেজ তৈরি ক্রিয়েট করতে পারছো। আমি একটা কথা বলছি, শুনবে।
30 সেকেন্ড সময় লাগবে। একটা সুন্দর বাগান আছে, সেই বাগানের মধ্য দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, নদীটার জলটা স্বচ্ছ নীল রঙের, চারিদিকে যে বাগানটা আছে সবুজ রঙের ঘাস, সেখানে অনেকগুলো গাছ আছে, সেই গাছগুলোর মধ্যে প্রচুর গোলাপ গাছ রয়েছে, গোলাপ ফুল লাল রঙের সব গোলাপ, হাজার হাজার লাল গোলাপ ফুটে রয়েছে। একদিকে আম গাছের বন রয়েছে, সেখানে সব ম্যাঙ্গোসগুলো আমগুলো ধরে রয়েছে, নিচে অনেক আম পড়েও আছে। সামনে একটা একটা রাখাল বালক সামনে বাঁশি বাজাচ্ছে। এটা চোখের সামনে ছবি দেখতে পেলি কোনো? এইটা দিস ইজ ইমেজ। আমি তো রং তুলি দিয়ে ছবি আঁকলাম না, শব্দের মধ্যে দিয়ে যদি তুমি বর্ণটার ছবির মতো তুলে দিতে পারো তাহলে বলবো ওটা ইমেজ ইউজ হচ্ছে। কি ইউজ হয়েছে? ইমেজ বা ইমাজিনারি। বুঝতে পারলি কিনা? আচ্ছা, দে লুইস এই সমস্ত বলেছিলেন যে পিকচার মেড আউট অফ ওয়ার্ডস ইজ কল্ড ইমেজ। বুঝতে পারলি কিনা? আচ্ছা, তারপর বলছে দেখো এখানে একটা খুব ভালো প্রশ্ন করেছে, সিম্বল কি জিনিস এবং সিম্বল শব্দটা কোন দেশ থেকে বেরিয়েছে? গ্রিক শব্দ থেকে বেরিয়েছে। সিম্বল শব্দ কোন দেশ থেকে বেরিয়েছে? গ্রিক শব্দ থেকে বেরিয়েছে, সিম্বোলন থেকে। শব্দটা কি ছিল? সিম্বোলন। ঠিক আছে। আচ্ছা, সিম্বল কি জিনিস কে বলতে পারবে? নিজের ভাষাতেই বলো। চিহ্ন। সিম্বল মানে চিহ্ন। হ্যাঁ, গোলাপ ফুলকে ইনোসেন্টকে বোঝাচ্ছে, এটা একটা চিহ্ন। যেমন ধরো উপড়ে পড়া গাছটা উপড়ে পড়েছে, যেন হচ্ছে ভাঙা মনের চিহ্ন দেখাচ্ছে। ঠিক আছে। জেলের কয়েদিরা 10 বছর পর জেল থেকে বার হচ্ছে, 10 বছর পর জেলের গেট থেকে বার হচ্ছে, তখন কি হচ্ছে দেখাচ্ছে? একটা খাঁচা থেকে পাখি উড়ে চলে গেল। তো দিস ইজ সিম্বল, মানে একটার মধ্য দিয়ে অন্য কিছুকে বোঝানোর চেষ্টা করবে। দিস ইজ কল্ড সিম্বল। ঠিক আছে। আচ্ছা, বলছে ভাষার মধ্যে কি সিম্বলিক ল্যাঙ্গুয়েজ ইউজ হতে পারে? অফকোর্স ইউজ হতে পারে, সিম্বলিক ল্যাঙ্গুয়েজ ইউজ হতে পারে। অলরাইট, এবার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যালিগরি অ্যান্ড সিম্বল? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যালিগরি অ্যান্ড সিম্বল? অ্যালিগরি এবং সিম্বলের মধ্যে পার্থক্য কি? অ্যালিগরি এবং সিম্বলের মধ্যে পার্থক্য কি? দেখো বলছে অ্যাকর্ডিং টু কোলরিজের মত অনুযায়ী অ্যান অ্যালিগরি ইজ ট্রান্সলেশন অফ অ্যাবস্ট্রাক্ট নোশন ইনটু এ পিকচার ল্যাঙ্গুয়েজ দ্যাট রেসপন্স সেন্সরি অবজেক্ট। অ্যালিগরি এবং সিম্বলের মধ্যে অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই, কারণ অ্যালিগরিক্যাল পোয়েম হয় আর সিম্বলও বলছে একটার মধ্য দিয়ে অন্য কিছুকে বোঝানো। তো এটার উত্তরটা কে দিয়েছিলেন? আমাদের একজন খুব মহান কবি আছেন, বুঝতে পারলে? রোমান্টিক যুগের একজন মহান কবি আছেন, কোলরিজ, এস.টি. কোলরিজ। রোমান্টিক যুগের যদি কথা বলি, প্রসঙ্গতে চলে এলো রোমান্টিক যুগে 5 জন মহাকবি ছিলেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পি.বি. শেলি, জন কিটস, লর্ড বাইরন, এস.টি. কোলরিজ। এস.টি. কোলরিজ, স্যামুয়েল টেইলর কোলরিজ এটাকে ব্যাখ্যা করেছেন, বলছে অ্যালিগরি আর সিম্বলের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? অ্যাকর্ডিং টু কোলরিজের মত অনুযায়ী an allegory is a translation of abstract notion। এটা একটা ট্রান্সলেশন, অ্যালিগরি হলো একটা ট্রান্সলেশন, এটা পূর্ণ বাক্যে আসবে জিনিসটা, বুঝতে পারলে? ট্রান্সলেশন অফ অ্যাবস্ট্রাক্ট নোশন, কোন একটা ধারণা আছে সেইটাকে বোঝানোর জন্য একটা ট্রান্সলেশন ইনটু এ পিকচার ল্যাঙ্গুয়েজ, এবং পিকচারের মধ্যে দিয়ে ওই ধারণাটাকে বোঝানোর চেষ্টা করবে, সেটাকে বলা হবে অ্যালিগরি। সিম্বল অন দ্য আদার হ্যান্ড, কিন্তু সিম্বল ব্যাপারটা কি? অন দ্য আদার হ্যান্ড পোজেস, দেখো সিম্বল অন দ্য আদার হ্যান্ড ইজ সামথিং ডিফারেন্ট। কি একটু আলাদা সিম্বলটা। ইট এমবডিজ এ স্পেশাল অ্যান্ড ইন্ডিভিজুয়াল, it embodies the special in the individual and the general in the special, or even in the universal or general. It allows for the eternal to be seen through within the temporary reality। সিম্বল ব্যাপারটা বলছে আলাদা। সিম্বল ব্যাপারটা কি হচ্ছে, মানে কোনো অ্যাজ এন এক্সাম্পল বলছি, একটা উদাহরণ দিয়ে বোঝালে এটা বেশি ভালো হয়। ইট এমবডিজ দ্য স্পেশাল ইন দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড জেনারেল ইন দ্য স্পেশাল, অর ইভেন দ্য ইউনিভার্সাল ইন দ্য জেনারেল। মানে এমন একটা জিনিস হবে সিম্বল যেটার মধ্য দিয়ে ইউনিভার্সাল, মানে সবার জন্য প্রযোজ্য, এইরকম জিনিস বার হবে। যেমন ধরো অ্যাজ এন এক্সাম্পল বলছি, খাঁচা খুলে দিলাম, পাখি বেরিয়ে গেল। এইটা যে কোনো কবিতাতে তুই ইউজ করতে পারিস, যে কোনো গল্পে এটাকে লাগানো যেতে পারে। যখন অ্যালিগরি হয়ে যাচ্ছে, নির্দিষ্ট কবিতার জন্য ওই অংশটাকে প্রকাশ করা হচ্ছে। যেমন অ্যাজ এন এক্সাম্পল অ্যালিগরিক্যাল পোয়েম আছে সিক্রোজ, যে গোলাপ ফুলটা
গল্প তো সিক্রোজের গল্পটা, সিক্রোজ একটা কবিতা যেটার মধ্যে একটা ছোট্ট গল্প আছে। কি গল্প? একটা গোলাপ ফুল ছিল, একদিন ঝড়ের রাত্রি হলো, সেই ঝড়ের রাত্রি একটা পোকা ঢুকলো, তারপর গোলাপ ফুলটা কে আস্তে আস্তে খেতে শুরু করলো, গোলাপ ফুলটা মরে গেল। এত বড় গল্পটাকে তুই কি বারবার ইউজ করতে পারবি সব কবিতাতে? এটা অ্যালেগরি, এটা এত বড় গল্পটা। কিন্তু সিম্বল কি? একটা খাঁচা থেকে পাখিগুলো বেরিয়ে গেল, এটা মানে হচ্ছে কেউ মুক্তি পেল। এটাকে বলতে যে কোনো গল্পে যে কোনো কবিতাতে ইউজ করা যাবে কিনা? দ্যাট ইজ দ্য ডিফারেন্স, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারছিস আমি কি বলছি? মানে সিম্বল যে কোনো জায়গায় লাগানো যাবে, কিন্তু অ্যালেগরির ওই পুরো স্টোরিটা তুই বারবার কি করে ইউজ করবি? ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট? দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স, রাইট? অ্যালেগরি মানে সাপোজ আমি বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, গীতাঞ্জলির কবিতা বটে, সনেট 56 এমনি করে দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর ওইভাবে লিখেছিলেন। দেখেছেন, আমি একদিন ভিক্ষা খুঁজতে গেছিলাম, আমার ভিক্ষার ঝুলি প্রায় ভরে উঠেছিল। হঠাৎ আমি দেখলাম যে একটা রথ থেকে একজন মহারাজা নেমে এলেন। ঠিক আছে, রথ থেকে মহারাজা নেমে এলেন, দারুণ মহারাজা। এবং আমি ভাবলাম আজকে আমি অনেক কিছু মহারাজার কাছ থেকে অর্থ পাবো। সেই 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 আশাতে আমার মন খুশিতে ভরে উঠল। আমি মহারাজার কাছে হাত পাতবো কি, মহারাজাই আমার কাছে হাত পাতলো। তখন আমি কৃপণের মতো একটা কণা, আমার যে ঝুলিটা ছিল ভিক্ষার ঝুলি, সেখান থেকে একটা কণা দিয়ে দিলাম। বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে যখন আমি আমার ভিক্ষার ঝুলি ঢাললাম, তখন দেখলাম সব কিছুই রয়েছে, শুধু একটা কণা সোনার কণাতে পরিণত হয়েছে। তখন আমি হাউমাউ করে কাঁদছিলাম যে আমি কেন ভিক্ষার ঝুলিটা ঢেলে দিলাম। এটা অ্যালেগরিক্যাল স্টোরি। মানে তুই যা দিবি ওয়ার্ল্ডকে, গডকে সমর্পিত করবি, গড তার থেকে লক্ষ কোটি গুণ বেশি তোকে দিয়ে দেবে। বুঝতে পারলি কিনা? এটা অ্যালেগরিক্যাল স্টোরি। কিন্তু এত বড় স্টোরিটা তুই কি করে বারবার বিভিন্ন গল্পে বিভিন্ন কবিতায় তুই ইউজ করবি? দ্য হোল স্টোরি ইজ কল্ড অ্যালেগরিক্যাল স্টোরি। বল, ব্যাপারটা বুঝতে পারলি? কিন্তু সিম্বলের কথা বলি আমি। একটা দেখা যাচ্ছে একটা লাভ চিহ্ন রয়েছে, সেটাতে আগুন জ্বলছে, তার মানে কি বোঝাচ্ছে? জেলাস ফিল হতে পারে, ব্রোকেন হার্ট হতে পারে। তো এইটাকে বিভিন্ন গল্পে ইউজ করা যেতে পারে কিনা বল, বিভিন্ন কবিতায়? তো দিস ইজ সিম্বল অ্যান্ড দ্যাট ইজ অ্যালেগরি। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এভরিবডি গেটস ইট? ক্লিয়ার? ঠিক। তারপরে অংশে আসছি। দেখে এখানে বলছে, আচ্ছা আরেকটা এক্সাম্পল দিয়ে দিই যখন এটা নিয়ে আলোচনা হচ্ছে, সিম্বল এবং অ্যালেগরির পার্থক্য কি। বলছে গথ বলে একজন খুব ভালো সমালোচক রয়েছেন, উনি বলছেন অ্যালেগরি এবং সিম্বলিজমের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, অ্যালেগরি কি বলছে? স্টেটিং দ্যাট অ্যালেগরি ইউজেস দ্য পার্টিকুলার অ্যাজ অ্যান ইলিউশন অ্যাজ অ্যান এক্সাম্পল ইন জেনারেল, while symbol expresses something particular without explicitly and referring or pointing to the general. বলছে অ্যালেগরি আর সিম্বলিজমের মধ্যে একটাই পার্থক্য। গথ বলছেন, কি বলছেন? যে অ্যালেগরি যেটা হবে পার্টিকুলার অ্যাজ অ্যান ইলাস্ট্রেশন, মানে কোনো একটা নির্দিষ্ট কবিতার জন্য, কোনো একটা নির্দিষ্ট গল্পের জন্য তুই অ্যালেগরিটা ব্যবহার করবি। বুঝতে পারলি কিনা? কিন্তু যেটা সিম্বল হবে, সেই সিম্বলটাকে তুই যে কোনো জায়গায় তুই ওটাকে ব্যবহার করতে পারিস। এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন অ্যালেগরি অ্যান্ড সিম্বল। কিন্তু তোমাদেরকে এটা মুখস্থর মতো করে নিতে, আমি বোঝানোর জন্য বোঝাচ্ছি, কিন্তু তোমাকে এটা মুখস্থ করতে হবে যে ডিফারেন্স বিটুইন অ্যালেগরি অ্যান্ড সিম্বল। এটা মনে হয় লেখানো আছে, ঠিক আছে? ওইটা মুখস্থর মতো করে নিতে হবে তোমাদের। ক্যান সিম্বল বি এক্সপ্রেস থ্রু দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু গথ? ঠিক আছে, এটা শুনে রাখ, অদ্ভুত কথা বলছে গথ একজন সমালোচক, খুব বড় সমালোচক। উনি বলছেন যে সিম্বলকে কি ভাষার মধ্যে দিয়ে প্রকাশ করা যায়? উনি বলছেন নো, অ্যাকর্ডিং টু God's view, symbolism cannot be used through language. Even symbols are expressed, even all language they still remain inexpressible. বলছে, প্রশ্নটা ভুল বললাম, প্রশ্নটা বুঝো, প্রশ্নটা তোমরা উত্তর দিতে পারবে। বলছে একটা সিম্বলকে যে সম্পূর্ণরূপে কি প্রকাশ করা যেতে পারে? অনেকগুলো মিনিং থাকতে পারে সিম্বলের। বলছে সব মিনিং কি এক্সপ্রেস করা যেতে পারে, নাকি তাও কিছু রয়ে যাবে মিনিং? কিছু রয়েই তো যাবে, মানে কোনোদিন 100% এটাকে এক্সপ্লেন করা যাবে না, কারণ ওটাকে কে কিভাবে এক্সপ্লেন করে দেবে? তো এই 10টাই মিনিং এমনি কি কেউ বলতে পারবে? না, এটা বলা যাবে না। তার মানে 100% এইগুলোই মিনিং, এর থেকে বাইরে হবে না, এমনি কেউ বলতে পারবে না সিম্বলের ক্ষেত্রে। এভরিবডি গেটস ইট? ক্লিয়ার? হ্যাঁ না? ঠিক।
আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, এপিক কাকে বলে? এপিক হলো মহাকাব্য। জিনিসটা কি? It's a long narrative poem with a dignified style, with developed language. ডেফিনেশন মুখস্থ করা আছে তো, বলো বলো। এটা সুপার হিউম্যান ক্যারেক্টার থাকবে বা কুজি ডিভাইন ফিগার থাকবে, হুজ অ্যাকশন উইল ডিসাইড দ্য ফেট অফ হিউম্যান কাইন্ড, বুঝতে পারলি কিনা? এবং এটার মধ্যে এপিক সিমিলি থাকবে, এই সমস্ত জিনিসগুলো থাকবে। আচ্ছা, কোন কবিতাকে? এপিক হলো কবিতার মধ্যে মহারাজা কবিতা। এপিক হলো কবিতার মধ্যে মহারাজা কবিতা, মানে সব থেকে ভালো কবিতা। তো এপিক কয়েকটা নাম বলতে পারবে? কয়েকটা এপিকের নাম বলতে পারবে কেউ? দা রামায়ণ, শুধু রামায়ণ বলতে পারবে না, কারণ মহারাজাই একটা। দা রামায়ণ, দা মহাভারত, দা ইলিয়াড, দা ওডিসি। আচ্ছা, এপিকের মতোই, স্টাইলটা এপিকের মতোই, কিন্তু এপিক থেকে অনেকটা ছোট, লিলিপুট বলতে পারিস, একদমই ছোট। কি বলা হয়? ব্যালাড। এপিকেও যেমন গল্প থাকে, ব্যালাডেও গল্প থাকে, এবং গল্প এবং কবিতা সংমিশ্রিত হয়, সেটাকে বলা হয় ব্যালাড। কিন্তু এপিক যদি একটা রাক্ষস হয়, ব্যালাড হলো লিলিপুট। বুঝতে পারলে কিনা? এটাই ডিফারেন্স। এপিক কয় প্রকার? দুই প্রকারের। কি কি? প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি এপিক কাকে বলে? প্রাইমারি এপিক প্রাচীন যুগে তৈরি হয়েছে, তো অত বই খাতা ছিল না, সেই জন্য মুখে 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 লোক মনে রাখতো। তো এটা ওরাল ট্র্যাডিশন থাকবে। এটা কি থাকবে? ওরাল ট্র্যাডিশন। দরকার হলে বাদ্যযন্ত্র বাজতে পারে মিউজিক্যাল ইফেক্টটা দেওয়ার জন্য। আচ্ছা, সেকেন্ডারি এপিক কি? অনেক পরে তৈরি হয়েছে, লিখিত আকারে থাকে, তার জন্য ভ্যারিয়েশন নেই কোনো, মানে এইটাই। বুঝতে পারলি কিনা? যা আছে তাই। কিন্তু যেটা প্রাইমারি এপিক বা ওরাল এপিক যেটা বলছো, ওখানে ভ্যারিয়েশন থাকতে পারে, কারণ মুখে মুখে আসছে, আসলে কি ছিল, কোন জায়গায় কি কি পাল্টে গেছে। যেমন রামায়ণের কথা বলি, দা রামায়ণ। রামায়ণ ভারতবর্ষে একটা বুঝি, বালি বলে একটা দেশ আছে, ওইখানেও রামায়ণ চলে, একই অলমোস্ট কি, কিন্তু কিছু কিছু ভ্যারিয়েশন এসছে। তাহলে দেখ এপিকটা কি রকম, কত 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 জায়গায় ছড়িয়েছিল। তুই ইন্দোনেশিয়া যা, ইন্দোনেশিয়াতেও রামায়ণ হয়, এবং ওরা খুব স্কুলে স্কুলে ওটাকে খুব ইম্পর্টেন্ট কালচারাল ইভেন্ট হিসাবে ধরে নেওয়া হয়, দেখানো হয় ছাত্রছাত্রীদের, বাচ্চাদের। হ্যাঁ, ইয়েস, দ্যাটস মুসলিম কান্ট্রি, ঠিক বলেছিস। ইন্দোনেশিয়া ইজ এ মুসলিম কান্ট্রি, কিন্তু দে অ্যাডমিট, তারা স্বীকার করে এবং তারা বলে যে তাদের পূর্বজরা হিন্দু ছিল, পরবর্তী সময়ে তারা কনভার্টেড হয়েছে। বুঝতে পারলি? এবং সেই জন্য তাদের আজকে ফেথ ইসলামিক হলেও, ইসলাম ধর্মে বিশ্বাস করলে তারা তাদের কালচারটাকে ভোলেনি, কালচারটাকে রেখেছে। এবং ওখানে প্রচুর হিন্দু গড গডেসের তুই ছবি দেখতে পাবি। ইভেন তাদের টাকার মধ্যে, ইন্দোনেশিয়ান টাকায় যদি দেখিস, মা লক্ষ্মীর ছবি থাকে। ইন্দোনেশিয়া দেখ, একটা মুসলিম কান্ট্রি, ইসলামিক কান্ট্রি, রামায়ণকে প্রমোট করে ওরা। ওদের ন্যাশনাল এপিক হিসাবে রামায়ণ আছে বোধ হয়, এটা আই এম নট শিওর, বাট ওরা রামায়ণকে প্রত্যেকটা স্কুলে কম্পালসারি রাখে কোর্সের মধ্যে, মানে এতটাই ওরা প্রো এপিক, এই রামায়ণ এপিকের পক্ষে রয়েছে। তাই এই ইন্ডিয়ান রামায়ণ এবং এই ইন্দোনেশিয়ান রামায়ণের মধ্যে অনেক মিল খুঁজে পাবি তুই, রাইট? কিছু কিছু কিন্তু ভ্যারিয়েশন থাকে। এইটাই হচ্ছে ওরাল এপিক। ওরাল এপিক একটু ভ্যারিয়েশন চলে আসে কোথাও কোথাও, ধর কোথায় চলে গেছে, ইন্দোনেশিয়া চলে গেছে, তো এই সমস্ত জন্য ভ্যারিয়েশনগুলো চলে আসে। তারপর হচ্ছে দেখ, পরের প্রশ্ন হচ্ছে, আচ্ছা, ভাষাগত উৎকর্ষতা বা জটিলতা কার বেশি থাকবে? প্রাইমারি নাকি সেকেন্ডারি এপিকের মধ্যে? প্রাইমারি না সেকেন্ডারি? না, সেকেন্ডারির মধ্যে জটিল হবে ভাষাটা। কেন? প্রাইমারি এপিক যদি জটিল ভাষা বানিয়ে দিস, মনে রাখতে পারবি? তাহলে ভাষাটা সহজ রাখতে হবে, যেন লোকে মানে ছড়ার মতো মনে রাখতে পারে, শুনে যাতে মনে রাখা যায়, কারণ ওইটাই তো উপায়, শুনে শুনে মনে রাখা, তাই না? আর সেকেন্ডারি এপিক তো বই, তো কঠিন হয় ভাষাটা সাধারণত সেকেন্ডারি। বাংলাতে যদি এক্সাম্পল বলি আমি, দ্য রামায়ণ, দ্য মহাভারত, রামায়ণ মহাভারত হলো প্রাইমারি এপিক। আর সেকেন্ডারি এপিক তাহলে কোনটা? মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ মহাকাব্য সেকেন্ডারি এপিক। রামায়ণের উপরেই দাঁড়িয়ে আছে জিনিসটা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। আচ্ছা, লেরিক, লেরিক মানে কি? লেরিক মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই লেরিক? লেরিক মানে একটা ছোট কবিতা। লেরিক মানে একটা ছোট কবিতা যেটার মধ্যে একটা পার্সোনাল ফিলিংস থাকবে এবং একটা সুর থাকবে। একটা পার্সোনাল ফিলিংস থাকবে আর একটা সুর থাকবে। বুঝতে পারলি কিনা? মানে ইমোশন থাকবে, ইমোশন অফ দ্য সিঙ্গার, ইমোশন অফ দ্য স্পিকার,
একটা ছোট্ট কবিতা যেখানে ইমোশন থাকবে, সেটাকে কি বলবো আমরা? লিরিক বলবো। সেটা কি বলবো? লিরিক। যতগুলো গান শুনে সবগুলো লিরিক্সেই হয়, শতগুলো লিরিকেই হয়, কারণ ওখানে কোনো একজন সিঙ্গার নিজের ফিলিংসটাকে ব্যাখ্যা করছে, বুঝতে পারলি কিনা? তো ফিলিংস থাকে। আচ্ছা, যখন যখন লিরিক্স আমরা শুনি ওখানে আমি আমি করে বলে অনেক সময়, তো ওটার মানে কি শুধু ওখানে কি কবিরই কথা বলছে যে লিখছে? নাও হতে পারে, নাও হতে পারে, তাই না? কোন সময় হতে পারে, আবার কখনো নাও হতে পারে। ওটা পার্সোনা, ওটা পার্সোনা। আচ্ছা, হোয়াট আর দ্য অরিজিনাল মিনিং অফ দ্য টার্ম লিরিক ইন গ্রিক? বলছি ইন গ্রিক লিরিক অরিজিনালি রেফার টু এ সং পারফর্মড উইথ এ লায়ার। লায়ার মানে একটা বাদ্যযন্ত্র ছিল, সেই বাদ্যযন্ত্র দিয়ে একটা গান বাজানো হতো, সেইখান থেকে লিরিক্সটা এসেছে, সেখান থেকে লিরিকটা এসেছে। এটা গ্রিক কালচারের সাথে জড়িত। গ্রিক কালচারের আরেকটা নাম মনে রাখবে, হেলেনিক কালচার। কি বলা হয়? হেলেনিক কালচার। আচ্ছা, কমেডি কি এবার? আচ্ছা, কমেডি আসছে। নাটক কি জিনিস? হোয়াট ডু ইউ মিন বাই প্লে? নাটক কি জিনিস? এটা একটা লিটারেরি ক্রিয়েশন যেখানে ডাইরেক্ট ডায়লগ থাকবে, ক্যারেক্টারগুলো ডাইরেক্ট ডায়লগ ফরমেশনে কথা বলবে, তাই না? ঠিক। নাটক কয় প্রকার? কি কি? কমেডি এবং ট্র্যাজেডি। মিলনান্ত নাটক, বিয়োগান্ত নাটক। কমেডির মূল ফিচার্স বলো। হাসি ঠাট্টা থাকবে, শেষে মিলন থাকবে, শেষে মিলন থাকবে কমেডি। ট্র্যাজেডি বলো। ট্র্যাজেডির মধ্যে শেষে মিলন থাকবে না, শেষে প্রোটাগনিস্ট কষ্ট পাবে এবং একটা সিরিয়াস টোন থাকবে, একটা সিরিয়াস টোন থাকবে। কমেডি বেটার নাকি ট্র্যাজেডি বেটার? ট্র্যাজেডি বেটার অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। যে ট্র্যাজেডি বেটার। কিন্তু তুমি বলো, তুমি তোমার লাইফে কমেডি চাইবে নাকি ট্র্যাজেডি চাইবে? কমেডি চাইবে। কে ট্র্যাজেডি চাইবে রে? হ্যাঁ, ওর মধ্যে একটা মূল্যবোধ বেশি আছে, তো যেহেতু ওইটা বেটার। ট্র্যাজেডি সবসময় জানিস তো, যে ট্র্যাজিক ক্যারেক্টার হয় ওর মূল্যবোধ থাকে, মানে অল্প স্ট্রং হতে হবে ক্যারেক্টারটা, তাছাড়া অত যন্ত্রণা সহ্য করতে পারবে না, তাই না? তুই দেখবি, সাপোজ কমেডির কথা বলছি, কমেডিতে মূল্যবোধ কম্প্রোমাইজ হতে পারে, ট্র্যাজেডিতে কম্প্রোমাইজ করবে না, ঠিক আছে? হি ইজ আ পারসন টু ডাই ফর দ্য মোরালস, এইরকম একটা লোক থাকবে, তুই ট্র্যাজেডিতে পাবে, ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন হচ্ছে ট্র্যাজেডি বেটার নাকি এপিক বেটার? ট্র্যাজেডি, অ্যারিস্টটলের মত অনুযায়ী। এটা আমার ব্যক্তিগত মত, এপিকটা বেশি ভালো লাগে, ঠিক আছে? কিন্তু অ্যারিস্টটল পরিষ্কারভাবে বলে দেয়, পরীক্ষাতে ওইটাই লিখবে, আমার মত লিখে দাও না, ঠিক আছে? তাহলে গোল্লা দিয়ে দেবে তোমাকে। পরীক্ষাতে তোমাকে লিখতে হবে ট্র্যাজেডি নাকি এপিক, এটার মধ্যে ট্র্যাজেডি বেটার। কোনটা বেটার? ট্র্যাজেডি। প্রশ্ন হচ্ছে কেন ট্র্যাজেডি বেটার? কেন? অ্যারিস্টটল তো বলেছে, তো অ্যারিস্টটল একটা যুক্তিসঙ্গত লোক ছিল, তো কিছু তো যুক্তি দিয়েছিল। কি যুক্তি দিয়েছিল বল? হ্যাঁ, না, এগুলো যুক্তি তুই বানাচ্ছিস, এটা লজিক গিভেন বাই শুভজিৎ। ও অ্যারিস্টটল কিছু যুক্তি দিয়েছিলেন, বলো। বলছে এপিক, শোনো, সেই যুগে এপিককে মঞ্চস্থ করা হতো না। বলছে ট্র্যাজেডি মঞ্চস্থ হতে পারে, রিডও হতে পারে, কিন্তু এপিক শুধু রিডিং হবে, এইটা বলেছিলেন, বুঝতে পারলে? তাহলে ট্র্যাজেডি বেটার হয়ে গেল, মঞ্চস্থ করা যাচ্ছে, পড়া যাচ্ছে। আমাদের ইন্ডিয়াতে অবশ্যই রামলীলা হয়, মঞ্চস্থ হয়ে যায়, ঠিক আছে? ইন্ডিয়ার কনসেপ্ট আলাদা, কিন্তু ওদের দেশে হতো না এপিক, ঠিক আছে? ইন্ডিয়াতে তো পার্ট করে নিত খুব, এবং সংক্ষিপ্ত করে নিত, তো এই জন্য ইন্ডিয়াতে মঞ্চস্থ হয়েছে বরাবরই, বুঝতে পারলি কিনা? আচ্ছা, আরেকটা জিনিস বলছে যে ট্র্যাজেডি কি কারণে বেটার? বলছে ট্র্যাজেডি সবার জন্য লেখা হয়, আর এপিক যেটা হয় সেটা হচ্ছে সফিস্টিকেটেড রিফাইন্ড অডিয়েন্সের জন্য, উনি বলছেন, বুঝতে পারলি কিনা? আরেকটা বলছেন যে ট্র্যাজিকের কম্পোনেন্ট পার্ট বেশি আছে, যেমন অ্যাক্টর লাগে, ট্র্যাজেডিতে কি লাগবে? এপিকে অ্যাক্টর লাগে না, তো এত সমস্ত কম্পোনেন্ট পার্ট বেশির জন্য ট্র্যাজেডিটাকে উনি বেটার বলেছেন, বুঝতে পারলি কিনা? আচ্ছা, এবার যদি বলি আমি ট্র্যাজেডিতে যদি ঢুকি, ট্র্যাজেডির মধ্যে 6টা কম্পোনেন্ট পার্ট বলেছেন উনি, যে ট্র্যাজেডির মধ্যে একটা কোয়ালিটেটিভ 6টা কম্পোনেন্ট পার্ট থাকবে, তবে ট্র্যাজেডিটাকে বেটার বলবো। সেই 6টা আবশ্যিক কম্পোনেন্ট পার্ট বা আবশ্যিক উপাদান কি কি? প্লট, ক্যারেক্টার, ডিকশন, রিজনিং, স্পেকটেকল, লিরিক্যাল পোয়েট্রি। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? প্লট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট।
আচ্ছা, প্লট কয় প্রকারের হতে পারে? দুই প্রকার। কি কি? সিম্পল প্লট, কমপ্লেক্স প্লট। সিম্পল প্লট কোনটা? বলে এক রাজা ছিল, এক রানী ছিল, তাদের একটা ছেলে হলো, জঙ্গলে গেল, বাঘের সাথে লড়াই করলো, বাঘটা মরে গেল। এইটা হলো সিম্পল প্লট। মানে কোনো সারপ্রাইজ নেই, কোনো রিকগনাইজেশন নেই, কোনো অ্যাস্টনিশমেন্ট নেই, এমন একটা প্লট, সেটা হলো সিম্পল প্লট। তাহলে স্যার কমপ্লেক্স প্লট কোনটা? কমপ্লেক্স প্লট হলো এমন একটা প্লট যেখানে সারপ্রাইজিং এলিমেন্ট থাকবে, অ্যাস্টনাইজিং এলিমেন্ট থাকবে, সাফারিং থাকবে, এই সমস্ত জিনিসগুলো থাকবে। মানে এক রাজা ছিল, এক রানী ছিল, তাদের একটা ছেলে হলো, কিছুদিন পর সারা রাজ্যে বাঘের উপদ্রব দেখা গেল। তখন রাজকুমারটা গেল বাঘটার সাথে লড়াই করতে। শেষে যখন বাঘের সাথে লড়াই হলো এবং বাঘটাকে মেরে দিল, বাঘটাকে মারার পর দেখছে বাঘটা তার বাবার রূপ নিল। তখন সে জানতে পারলো অনেক দিন আগে সাধু একটা এসেছিল, সে অপমানিত হয়ে গেছিল রাজপ্রাসাদে, এবং সে তার বাবাকে অভিশাপ দিয়েছিল যে তুই পূর্ণিমার রাত্রে বাঘ হয়ে যাবি। সেই বাঘটাই উপদ্রব মাচাত। এই যে শেষে একটা টুইস্ট পেলাম, এটা রিকগনাইজেশন করতে পারছি। যত বেশি টুইস্ট দিতে পারবি গল্পতে তত বেশি উপভোগ্য হবে। সেটা হলো কমপ্লেক্স প্লট, সেটা হলো কমপ্লেক্স প্লট। তাহলে সিম্পল প্লট আর কমপ্লেক্স প্লটের পার্থক্য বুঝতে পারলে? এবার বলো কোনটা বেটার, সিম্পল প্লট বেটার না কমপ্লেক্স প্লট? কমপ্লেক্স নিশ্চিতভাবে। সিম্পল প্লটে ভালো লাগবেই না, ওটা বাচ্চাদের ভালো লাগবে, ছোট ছেলে যারা। কিন্তু যারা একটু বুদ্ধি চলে এসছে, বাচ্চাদের বেশি বুদ্ধি থাকে যদিও, ঠিক আছে, আমাদের বুদ্ধি ভোতা হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, কমপ্লেক্স প্লট বেশি উপভোগ্য। বলছে আরেক ধরনের প্লট আছে, ওটা সিম্পল প্লটের থেকেও খারাপ। সেটা কি বলে? ডিফেক্টিভ প্লট বা এপিসোডিক প্লট, ঠিক।